নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিও। আমি রুমানা জাহান, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমাদের পরিণীতি ও সুশাসন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমরা পরিণীতি ও সুশাসনের প্রথম পত্রের 7ম অধ্যায় পড়েছিলাম এবং সরকারের শ্রেণীবিভাগের একটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেটা ছিল এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। আশা করি তোমরা সেটা বুঝেছিলে এবং সেটা পরবর্তীতে বই দেখে নিজেদের মতো করে পড়ে নিয়েছো। আজকে আমরা সেই অধ্যায়েরই আরেকটি অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ বা কাঠামোসমূহ। আমরা দুঃখিত, সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গসমূহ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সরকারের কাজের পরিধি অনেক ব্যাপক এবং সেটা দিন দিন বেড়েই চলেছে। রাষ্ট্র যত জনকল্যাণমুখী ভূমিকা নিচ্ছে তত বেশি সরকারের কাজের পরিধি বেড়ে চলেছে। এবং সরকারের প্রকৃতি যাই হোক না কেন, সরকারের কাজের ধরন কিন্তু মোটামুটি একই। সরকারের এই বিপুল পরিমাণ কাজগুলোকে আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইন সংক্রান্ত কাজ, একটি শাসন সংক্রান্ত কাজ এবং বিচার সংক্রান্ত কাজ। এবং এই 3টি কাজ করার জন্য সরকারের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। এই 3টি বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আজকে আমরা শুধু আইন বিভাগ নিয়ে আলোচনা করব, কারণ এই প্রত্যেকটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন রয়েছে। আইন বিভাগ কিন্তু সরকারের বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ, কারণ এই বিভাগটি জনগণের প্রতিনিধিত্ব করে। এবং জনগণের প্রতিনিধিত্ব করে বলতে আইনসভায় যারা সদস্য তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। এই সমস্ত প্রতিনিধিদের মাধ্যমেই কিন্তু জনগণের ইচ্ছা এবং ক্ষমতা প্রকাশিত হয় এবং বাস্তবায়িত হয়। তাহলে আমরা আইন বিভাগ পড়তে গেলে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে আইনসভার গঠন। একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইনসভা দুরকম হতে পারে। প্রথমত এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে ইউনিক্যামেরাল লেজিসলেচার। এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশ, চায়নার মতো দেশগুলোতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। এখানে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত এবং এই একটি কক্ষ বা পরিষদের সদস্যরা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন। যেমন আমরা যদি বাংলাদেশের আইনসভার কথা বলি, জাতীয় সংসদ, সেই আইনসভায় তোমরা জানো যে 300 জন সদস্য তারা কিন্তু জনগণের ভোটে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন। অবশ্য বাকি 50 জন যে সংরক্ষিত আসনের মহিলা আসন, সেই 50 জন আবার সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে আনুপাতিক ভিত্তিতে নির্বাচিত হন। এখানে দেখো, এই ছবিটি নিশ্চয়ই তোমাদের খুব পরিচিত। এটি হচ্ছে বাংলাদেশের আইনসভা, অর্থাৎ জাতীয় সংসদ, তাই না? আচ্ছা, তারপরে চলে এসো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটি বিপরীত অবস্থা। ওখানে যেমন একটি কক্ষ নিয়ে গঠিত, এখানে আইনসভা বা দুটি কক্ষ নিয়ে গঠিত। একটি কক্ষকে বলা হচ্ছে উচ্চ কক্ষ এবং একটি কক্ষকে বলা হচ্ছে নিম্ন কক্ষ। আচ্ছা, এখন উচ্চ কক্ষের সদস্যরা তারা উত্তরাধিকারের ভিত্তিতে, মনোনয়নের ভিত্তিতে বা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। আর যারা নিম্নকক্ষের সদস্য তারা এই এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যেমন সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন, তেমনি ভাবে নির্বাচিত হয়ে আসেন। এখন আমরা সাধারণত দেখি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা রয়েছে যে সমস্ত রাষ্ট্রে, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা খুব প্রচলিত। আমরা দেখেছি যে বলেছিলাম তোমাদেরকে গত ক্লাসে যে সমস্ত রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেমন ভারত এবং যুক্তরাষ্ট্রের আইনসভা। তবে শুধুমাত্র যে
দ্বিকক্ষ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাতেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে তা নয়, যেখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে সেখানেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। যেমন যুক্তরাজ্য, সেখানে কিন্তু এককেন্দ্রিক সরকার কিন্তু আইনসভাটা দ্বিকক্ষ বিশিষ্ট। এখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে যুক্তরাষ্ট্রের আইনসভা, যেটাকে বলা হয় কংগ্রেস, এবং এর উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। এরপরে দেখো আরেকটি আইনসভার ছবি আমরা দেখতে পাচ্ছি। এটি ভারতের আইনসভা। এর উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। এছাড়া আমরা বলেছি যে যুক্তরাজ্য, যদিও সেটা এক কেন্দ্রিক রাষ্ট্র, কিন্তু সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এবং সেখানে এই ছবিটি অবশ্য এখানে নেই। তো যুক্তরাজ্যের যে আইনসভা সেটা উচ্চকক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস এবং নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। এখন আমরা দেখব যে আইনসভার কাজ কি। আমরা বলেছি যে আইনসভা হচ্ছে সরকারের 3টি বিভাগের মধ্যে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং সরকার ব্যবস্থা যাই হোক না কেন এই আইনসভা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বিশেষ করে যদি আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার ব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখি সেখানে যে আইনসভা 3টি বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা বাংলাদেশের কথা বলতে পারি, এখানে আইনসভা কিন্তু শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করছে। যে কোনো ধরনের আইনসভায় প্রকৃতপক্ষে বিপুল পরিমাণ কাজ করে থাকে। আমরা একে একে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আইনসভার প্রথম যে কাজটি, সে কাজটি হচ্ছে আইন প্রণয়ন করা এবং রাষ্ট্রের প্রয়োজনে এবং জনগণের চাহিদার দিকে লক্ষ্য রেখে আইনসভা নতুন নতুন আইন তৈরি করে এবং পুরাতন আইন সংস্কার এবং বাতিল করে। দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত কার্যাবলী। তোমরা জানো যে প্রত্যেকটা রাষ্ট্রেরই একটা সংবিধান থাকে এবং একটি সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের দর্পণ স্বরূপ বা আয়না স্বরূপ। এবং এইখানে কি থাকে, এখানে একটা রাষ্ট্র পরিচালনার সমস্ত নীতিমালা থাকছে এবং রাষ্ট্রের যে সরকারের বিভাগগুলো, সেই বিভাগগুলোর ক্ষমতা কি হবে, পারস্পরিক সম্পর্ক কি হবে, শাসক ও শাসিতের সম্পর্ক কি হবে, এই সমস্ত কিছুই কিন্তু আমরা সংবিধানে পাই। কাজেই সংবিধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বলা যায় যে অপরিহার্য অংশ রাষ্ট্রের। এই সংবিধান প্রণয়ন এবং সংশোধনে ভূমিকা পালন করে আইনসভা। এখন একটি সংবিধান কিন্তু সবসময় একই রকম থাকে না, সময়ের প্রয়োজনে এটাকে পরিবর্তন করতে হতে পারে, সংশোধন করার প্রয়োজন হতে পারে। এই পরিবর্তন ও সংশোধনের কাজটিও করে আইনসভা। যেমন বাংলাদেশের জাতীয় সংসদ, সেখানে সংবিধানের কোনো ধারা সংশোধন করতে গেলে সংবিধানে সংসদ সদস্যদের 2/3 সম্মতিতে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে হয়। এরপরে কাজটি হচ্ছে শাসন সংক্রান্ত কাজগুলি। আইনসভা যদিও আইন সংক্রান্ত কাজই তার প্রধান কাজ, কিন্তু কিছু শাসন সংক্রান্ত কাজও তাকে করতে হয়। যেমন যদি সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলি, তাহলে সেখানে তো আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণই করে। এছাড়াও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাতেও আইনসভা কিছু শাসন সংক্রান্ত কাজ করে থাকে। যেমন ধরো যদি আমরা যুক্তরাষ্ট্রের কথা ধরি, তাহলে সেখানে মার্কিন প্রেসিডেন্ট যদি কোনো বিদেশের সাথে কোনো সন্ধি করতে চান, কোনো চুক্তি সম্পাদন করতে চান, তাহলে তাকে কিন্তু অবশ্যই সিনেটের অনুমোদন লাগে। এখন এই রাষ্ট্রপতি কিন্তু শাসন বিভাগের অংশ, কিন্তু তিনি যখন কোনো একটা কাজ করতে যাচ্ছেন, শাসন বিভাগের প্রধান, তিনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন, এরকম সন্ধি বা চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন, তখন তাকে কিন্তু অবশ্যই আইনসভার অনুমোদন নিতে হয়। এরপরে কাজটি হচ্ছে অর্থ সংক্রান্ত কার্যাবলী। এটা আইনসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এই কাজটি সরকার, আমরা দেখি যে এই কাজটি আইনসভা করে, এটা আমরা কিন্তু প্রায় প্রতি বছরই এটা আমরা দেখি। যেমন প্রত্যেক বছর
অর্থ বছরের শুরুতে একটা আইনসভার সামনে কিন্তু সরকারের আয় ব্যয়ের একটা সম্ভাব্য হিসাব বা বাজেট সেটা আইনসভায় পেশ করা হয় এবং সংসদে অনুমোদন লাভ করলেই সেই বাজেটটা পাশ হয়। অর্থাৎ তাহলে আমরা দেখছি যে সরকারের আয় ব্যয় নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করা, বাজেট অনুমোদন করা, এগুলো হচ্ছে আইনসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এছাড়া কোনো কর ধার্য করা, কোনো কর বিলোপ করা বা কর আদায়ের পদ্ধতি কি হবে এই বিষয়ে অনুমোদন করতে গেলে অর্থাৎ অর্থ সংক্রান্ত কাজগুলোর জন্য কিন্তু আইনসভার অনুমোদন প্রয়োজন হয়। এরপরের কাজটি হচ্ছে বিচার সংক্রান্ত কার্যাবলী। আইনসভা কিছু বিচার সংক্রান্ত কাজ করে, যেমন বাংলাদেশের উদাহরণটা যদি দেই তাহলে বাংলাদেশে আইনসভা রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। কি কারণে অভিশংসন করতে পারে? সেটা হচ্ছে যদি কোনো সংবিধান লঙ্ঘন করেন তিনি অথবা গুরুতর অসদাচরণ করেন, এই ধরনের কোনো অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসন করার ক্ষমতা আমাদের আইনসভা অর্থাৎ জাতীয় সংসদের রয়েছে। আবার যদি আমরা আমেরিকার দিকে তাকাই তাহলে সেখানে দেখব মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসন বা অপসারণের ক্ষমতা রয়েছে মার্কিন যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের, এবং এই সিনেট কিন্তু আবার নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর অভিযোগের ভিত্তিতে তারা বিচার সাপেক্ষে মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট বা অভিশংসিত করতে পারে। এরপরের কাজটি এসো সরকারি নীতি প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী। রাষ্ট্র পরিচালনার জন্য গৃহীত যে সরকারি নীতি সেগুলো প্রণয়নে আইনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে এই সমস্ত নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে আইনসভা খেয়াল রাখে যাতে সেখানে জনগণের চাহিদা এবং স্বার্থটি রক্ষিত হয়, স্বার্থ প্রতিফলিত হয়। এরপরের কাজ হচ্ছে নির্বাচন সংক্রান্ত কাজ। নির্বাচন সংক্রান্ত বেশ কিছু কাজ কিন্তু আইনসভাকে করতে হয়। সেটা যেমন যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশের আইনসভায় দেখবে যে জাতীয় সংসদের সদস্যরা স্পিকার এবং ডেপুটি স্পিকারকে নির্বাচন করেন। এটা একটা নির্বাচন সংক্রান্ত কাজ। আবার রাষ্ট্রপতি, বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় যে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি থাকেন সেই রাষ্ট্রপতিকে নির্বাচনের দায়িত্ব কিন্তু এই আইনসভার। আবার সংরক্ষিত মহিলা আসনে যারা সদস্য হন তাদেরকেও মনোনয়ন করার দায়িত্ব আইনসভার সদস্যদের। তাহলে এখানে কিছু নির্বাচন সংক্রান্ত কাজও আইনসভাকে করতে হচ্ছে। পরবর্তী কাজটি হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী। অর্থাৎ আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? আমরা যদি দেখি যে বিশেষত সংসদীয় সরকার ব্যবস্থায় সরাসরি কিন্তু আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে নিয়ন্ত্রণ করছে? কারণ সংসদীয় সরকার ব্যবস্থাটাই এমন যেখানে মন্ত্রিপরিষদকে সবসময় আইনসভার কাছে তাদের কাজের জন্য দায়িত্বশীল থাকতে হয়। তারা যে কাজই করেন না কেন, মন্ত্রিপরিষদ কি শাসন বিভাগের অংশ, তাই তো? এখন এই মন্ত্রিপরিষদকে সবসময়ই তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়িত্বশীল থাকতে হয় এবং আইনসভা কিন্তু তাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? নিন্দা প্রস্তাব হতে পারে, মুলতবি প্রস্তাব হতে পারে, অনাস্থা প্রস্তাব, সমালোচনা, বিতর্ক, এরকম নানাভাবে কিন্তু এবং পরামর্শ এই সমস্ত এর মাধ্যমে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই নয়, আমরা যে বলছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, সেখানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থাকলেও সেখানেও কিন্তু দেখা যায় যে শাসন বিভাগকে আইন বিভাগ নিয়ন্ত্রণ করছে। কিভাবে নিয়ন্ত্রণ করছে? আমরা বলছিলাম যে আইনসভা ক্ষমতা রয়েছে শাসন বিভাগের যিনি প্রধান অর্থাৎ প্রেসিডেন্টকে অভিশংসিত বা ইমপিচ করার যে ক্ষমতা সেটা আইনসভার রয়েছে, মার্কিন আইনসভার রয়েছে। এরপরের কাজটি হচ্ছে আলোচনা ও সমালোচনামূলক কার্যগুলি। অর্থাৎ আইনসভা সরকারের গঠনমূলক সমালোচনা করে আইনসভা শাসন বিভাগকে সঠিক পথ নির্দেশ করে। এখানে আইনসভা সরকারের বিভিন্ন নীতি
বিভিন্ন চুক্তি সন্ধি বা বিভিন্ন পদক্ষেপের আলোচনা সমালোচনা কিন্তু করে থাকে এবং এর মাধ্যমে সরকারের ভুল ত্রুটি সংশোধিত হয়। এমনকি বিরোধী দল এখানে শক্তিশালী ভূমিকা পালন করে আইনসভায় সমালোচনার মাধ্যমে সরকারকে এটি চাপের মুখে রাখে এবং সরকারকে স্বৈরাচারী হতে দেয় না। এই সমালোচনামূলক কার্যাবলী কিন্তু আইনসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সবশেষে আমরা যে কাজটি দেখব সেটা হচ্ছে জনগণের প্রতিনিধিত্বমূলক কাজ। আমরা বলেছি যে আইনসভা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত, কাজেই এটা হচ্ছে জনগণের মতামত এবং ইচ্ছার প্রতিনিধিত্ব করে। অর্থাৎ সরকারের যা নীতি নির্ধারণ করে, সরকার যেসব নীতি নির্ধারণ করে বা আইন প্রণয়ন করে তাতে যাতে জনগণের মতামতের, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেই কাজটা, সেই বিষয়টা আইনসভা লক্ষ্য রাখে, কারণ এখানে জনপ্রতিনিধিদেরকে নিয়েই কিন্তু আইনসভা গঠিত। তাহলে আমরা দেখলাম যে আইনসভার ক্ষমতা, কার্যাবলী কি, গঠন কিরকম, এটা আমরা দেখলাম। আশা করি তোমরা সবাই বুঝেছো। আরো অনেক কাজ রয়েছে, কিন্তু আমি মোটামুটি প্রধান যে কাজগুলো সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এবং তোমরা তোমাদের খাতায় যখন লিখবে তখন অবশ্যই এই পয়েন্টগুলো কেউই বাদ দেবে না, হ্যাঁ, এবং পয়েন্টগুলো যেন যথেষ্ট পরিমাণে বোঝা যায়, যেন অতি সংক্ষিপ্ত না হয়ে যায়। তোমরা এর ভেতরে শুধুমাত্র শিরোনাম ভিত্তিক যেন না হয় প্রশ্নগুলো, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। আর কোনো সমস্যা থাকলে জানাবে। আগামীতে আবার আরেকটি শাসন বিভাগ নিয়ে তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে আসবো। ততদিন পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।